হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার সকলকে। দ্য ড্রিমার্স কর্তৃক আয়োজিত ড্রিমার্স ডেভেলপমেন্ট পডকাস্ট সিজন 2 এপিসোড 1-এ আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় জার্মানিতে আন্ডার গ্রাজুয়েট ভর্তির এ টু জেড ফ্রম বাংলাদেশ টু বার্লিন, যেখানে সম্পূর্ণ সেশনের হোস্ট হিসেবে আছি আমি সুজয় কুমার দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এবং আমাদের গেস্ট নাফিস ভাই। ভাইয়া পড়াশোনা করছেন হক্সলে লিপস্টাড ইউনিভার্সিটি, জার্মানি। এই মুহূর্তে আমি নাফিস ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আম, তো আপনারা তো জানলেন যে আমি জার্মানিতে বর্তমানে ব্যাচেলর করতেছি, 4th সেমিস্টার রানিং, হক্সলে হামলিপস্টাড, অথবা ইংরেজিতে যদি বলা হয় তাহলে হামলিপস্টাড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আর আমার মেজর বা আমার ডিপার্টমেন্ট ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এটা সম্পূর্ণ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বেস করে আর কি কোর্স মডিউলগুলো সাজানো। এই তো। ওকে, তো আমরা সম্পূর্ণ সেশন জুড়ে আলোচনা করব কিভাবে একজন বাংলাদেশি পড়ুয়া স্টুডেন্ট জার্মানিতে যেতে পারে এবং জার্মানির ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতে পারে। তো আমরা একে একে এই সেশনে দেশের বাইরে পড়তে যাওয়া নিয়ে নাফিস ভাইয়ের চিন্তা ভাবনা, ভাইয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ভাইয়ের ভাষাগত প্রস্তুতি, ইউনিভার্সিটি সিলেকশন, ভাইয়ের কোর্স নির্বাচন, ভিসা আবেদন, জার্মানিতে বাস্তব অভিজ্ঞতা ও ভাইয়ের ফাইন্যান্স খরচ, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তাছাড়াও ভাইয়ের থেকে পরামর্শ, নিউ কামারদের জন্য পরামর্শ, রিসোর্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে এগোনো উচিত সেটা ভাইয়ের থেকে জেনে নেব। আচ্ছা, ঠিক আছে। তো প্রেজেন্ট তো করতে পারবো, রাইট? জি জি। শেয়ার স্ক্রিন। ওকে। তো হ্যাঁ, আপনি কবে থেকে জার্মানি পড়াশোনার জন্য চিন্তা ভাবনা শুরু করেন? আমার তো এইচএসসি ব্যাচ আগে বলিনি। আমার এইচএসসি ব্যাচ 2020। তো তখন থেকেই হুম। ইচ্ছা ছিল যে, তখন তো করোনা পিরিয়ড চলতেছিল, তো তখন থেকে ইচ্ছা ছিল যে অ্যাব্রডে পড়ালেখা করার। তো আমি ঘাটাঘাটি করতেছিলাম অন্যান্য কান্ট্রি, ইউএসএ, অস্ট্রেলিয়া, তারপর ইতালি, ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি যেমন অস্ট্রিয়া, সবগুলোতে ঘাটাঘাটি করার পর তারপর মনে হলো আমার যে কন্ডিশন ফাইন্যান্সিয়ালি, নিজের একাডেমিক সাকসেস, সব মিলিয়ে মনে হয়েছে যে জার্মানি একটা গুড অপশন। অলসো ওদের ইকোনমিক সিস্টেম বা ওদের জব ফ্যাসিলিটিস সব মিলিয়ে আর কি। তো আমি যদি স্ক্রিন শেয়ার করি, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হুম। আচ্ছা, ঠিক আছে। তো জার্মানির যে ইকোনমিক সিস্টেম, তো ইকোনমিক সিস্টেম ওয়ার্ল্ডের মধ্যে থার্ডে আছে, আফটার ইউএসএ, চায়নার পরে। আর ইউরোপের 1 নাম্বার আছে, ঠিক আছে। তারপরে যদি বলি যে ওদের পাসপোর্ট স্ট্রেংথ, ওরা ওয়ার্ল্ডে 3 নাম্বার হোল্ড করতেছে, ওদের যে পাসপোর্ট যে র্যাঙ্কিং। আর ওদের সাথে আছে ফ্রান্স, সিঙ্গাপুর, ওদেরও সেম র্যাঙ্কিং নিয়ে জার্মানির পাসপোর্ট নাম্বার 3। এখন আসি জার্মানির যে স্টেট টোটাল। জার্মানির 16টা স্টেট আছে টোটাল। এর মধ্যে উল্লেখযোগ্য বায়ার, তারপর বার্লিন, তারপর আরো অন্যান্য যেগুলো আছে, নর্থ রাইন ওয়েস্টফেলিয়ান যেগুলা। তো জব ফ্যাসিলিটিস এর দিক থেকে যদি বলা হয় তাহলে টপ ডিমান্ডিং টপ ডিমান্ডিং এর মধ্যে আপনার এরকম ডক্টর এন্ড নার্সেস, ওদের অনেক ডিমান্ড এই সেক্টরটায়। তারপর আইটি স্পেশালিস্ট, আর এরকম সফটওয়্যার ডেভেলপ বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সব ইঞ্জিনিয়ারিং বলতে বোঝাইতেছি সিএসসি, মেকানিক্যাল, ট্রিপলি, তারপর আইপি, অন্যান্য যে আর্কিটেকচার, ওদের সবগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে মোটামুটি অনেক ডিমান্ডিং, অনেক স্কিলড ওয়ার্কারের ঘাটতি আছে। আমি আবারও বলতেছি, স্কিলড ওয়ার্কার। আচ্ছা, মনে স্কিলড হচ্ছে ওয়ার্কার আর নেটওয়ার্কের অড জব ওয়ার্কার ইস্যুর সেম কারণে না। ভাইয়ার তো প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি না। জি, এখন আসছে। এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়।
আচ্ছা, জি ঠিক ভাইয়া। আছে, সমস্যা নেই। আর অন্যান্য যদি সেক্টরগুলা বলি, যে এতক্ষণ তো যেগুলা বললাম এগুলো হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তারপরেও যদি দেখেন যে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা অ্যাকাউন্টেন্ট, যেটা হচ্ছে বিবিএ বা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, এটারও ভালোই ডিমান্ড আছে। তারপর হচ্ছে ওদের রিসার্চারের অনেক হচ্ছে ল্যাকিংস আছে স্টিল নাও। রিসার্চার বা হচ্ছে যারা এই সেক্টরগুলোতে, রিসার্চ সেক্টরগুলোতে কাজ করতে চায়, কেমিক্যাল সেক্টর আছে, তারপরে হচ্ছে অন্যান্য বায়োকেমিস্ট্রি, ডিএনএ, ফার্মেসি, এগুলো তো অনেক ডিমান্ডিং। আর আরো একটা যেটা, সেটা হচ্ছে লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ম্যানেজারের ওদের অনেক ঘাটতি আছে। আপনারা হয়তো বা জানেন যে হচ্ছে জার্মানিতে অনেক 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 বেশি ওয়্যার হাউস আছে। তো ওগুলার জন্য যে মেইনটেনেন্স বা অটোমেটিক সিস্টেম ওগুলা, বা হচ্ছে ঠিকঠাক মতো প্রোডাকশন লেভেলে যে হচ্ছে ওদের কস্টিং টস্টিং এগুলোর ম্যানেজার যে ব্যাপার, অথবা এইচআর রিক্রুটমেন্ট, ওগুলোর কেসেসও হচ্ছে এরকম ওদের ডিমান্ড আছে। তো এখন আমি যদি আমার ব্যাপারে বলতে আসি, তাহলে হচ্ছে আহ, এর আগে হচ্ছে আমি ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, এটা হচ্ছে বেটার হয়। আমি হচ্ছে ডিরেক্ট একদম ব্যাচেলর লেভেল, মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেলে পড়ে যাই। আগে হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে কথা বলি। জার্মানিতে ৩ ধরনের ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে হকশুলে বা ফফাকশুলে কাইন্ড অফ ইউনিভার্সিটি, অথবা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি সোজা কথা। একটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে নর্মাল ইউনিভার্সিটি। তো টেকনিক্যাল জি। ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার বেসিক্যালি যে রিসার্চ রিলেটেড যেগুলো কাজকর্ম হয়ে থাকে, বা যত ধরনের রিসার্চ রিলেটেড কাজ, বা হচ্ছে এই ইউনিভার্সিটিতে ফোকাস বেশি থাকে। কোর্স মডিউলটা ওইরকম ভাবে ডিজাইন করা হয়। তারপরে যদি নর্মাল ইউনিভার্সিটির কথা বলা হয়, এই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনার মিক্সড থাকে, রিসার্চ প্লাস প্র্যাকটিক্যাল ওয়ার্কের একটা মিক্স থাকে, লাইক হাতে কলমে শেখানো। আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর মেইন ফোকাসই থাকে, বাট ওইটার পরিমাণ হচ্ছে লিমিটেড, বাট হচ্ছে আপনাকে হাতে কলমে স্কিলস শেখানো হয়, সিমুলেশনের থ্রুতে বা হচ্ছে ল্যাবের থ্রুতে এগুলো শেখানো হয়ে থাকে। তো তারপরে হচ্ছে লেভেল তো ৩টাই লেভেল এগুলাতে, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রাম। এছাড়াও হচ্ছে আপনার ডিপ্লোমা আছে, তো ওইটার কথা হচ্ছে আমি পরে বলি। আগে হচ্ছে আপনার এই যে ৩ ক্যাটাগরি ইউনিভার্সিটি বা হচ্ছে কোর্স মডিউল, এগুলো হচ্ছে আপনি কিভাবে হচ্ছে বের করতে, এই সম্পর্কে যদি বলি, তাহলে ওয়েবসাইট আছে একটা, ডাট.ই। আমি এটা স্ক্রিনশট নিয়েছি এই কারণে, যেন ইউআরএল থেকে আপনি হচ্ছে এটার যে রেফারেন্স যেটা হচ্ছে নিচে লেখার কথা, ওটা যেন আপনি দেখতে পারেন আর কি। তো হুম। এইখানের মধ্যে হচ্ছে আপনি এই ওয়েবসাইটে যদি আপনি যান, যে হচ্ছে এই যে এখানে যদি আপনি যদি হচ্ছে এই লেফটে দেখেন, এখানে কোর্স টাইপ আছে, ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি পড়তে চান, আর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এখানে ইঞ্জিনিয়ারিং আছে, আর্ট আছে, বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে মেডিসিন বা এই টাইপের হচ্ছে মেডিকেল সেক্টরের গুলা বিভিন্ন ফিল্ড আছে। তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে ইজিলি হচ্ছে বের করতে পারেন যে এখানে কোন কোন প্রোগ্রামে আপনি হচ্ছে পড়তে চান। তো ফর এক্সাম্পল, আমি হচ্ছে আমার ইউনিভার্সিটিটা হচ্ছে এখান থেকে সার্চ দিয়েছিলাম, যদি বলি যে এখানে হচ্ছে কোর্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়েছি, কোর্স টাইপ হচ্ছে ব্যাচেলর দিলাম, আর হচ্ছে ফিল্ড অফ স্টাডি ইঞ্জিনিয়ারিং দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পরে অনেক ইউনিভার্সিটি আসলো, এর মধ্যে থেকে ফর এক্সাম্পল আমার যে ইউনিভার্সিটি, এটা হচ্ছে এইটা। তো এখানে আসার পরে দেখেন, এটা হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এটা ডিগ্রি টাইপটা। এটার হচ্ছে লোকেশন হচ্ছে 2টা ক্যাম্পাস, যদিও এখানে হাম লেখা, কজ হাম হচ্ছে মেইন ক্যাম্পাস, বাট এছাড়া হচ্ছে লিপস্টার নামে আরেকটা ক্যাম্পাস আছে। তো এই 2 সিটি মিলাই হচ্ছে এটা হাম হাম লিপস্টার ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, বা জার্মানিতে বলে হকশুলে হাম লিপস্টার, এই আর কি। তো আমার হচ্ছে এই কোর্সটার প্রোগ্রাম হচ্ছে 7 সেমিস্টারের ডিউরেশন। আর এক একটা আপনার হচ্ছে সেমিস্টার হচ্ছে 6 মান্থস করে। সো ওই হিসেবে হচ্ছে 3.5 ইয়ার্স। তো বেসিক্যালি হচ্ছে আহ, আপনি যদি এই লিঙ্কে যান, লিঙ্কে যে হচ্ছে ওদের আরো অনেক ডিটেলস পাবেন। বাট কোর্স মডিউল সম্পর্কে যদি একটু বলি, ওদের হচ্ছে 5th সেমিস্টার হচ্ছে ইন্টার্নশিপ। সো এক সেমিস্টার ইন্টার্নশিপ, এক সেমিস্টার রিসার্চ আর কি। সো এই মিলিয়ে আর কি, সব মিলিয়ে হচ্ছে 7 সেমিস্টারটা। রিকোয়ারমেন্টের, অনেকে হচ্ছে রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলে যে হচ্ছে কি কি ম্যান্ডাটরি, জার্মান শেখা ম্যান্ডাটরি কিনা, এই টাইপের আছে যে হচ্ছে জার্মানিতে যেতে গেলে মাস্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা লাগবে, ম্যান্ডাটরি।
এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না হচ্ছে ভিসা ক্যাটাগরির উপর, এবং হচ্ছে MOI এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি। তো আমার যে এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশ। সো হচ্ছে আমার যে কোর্স কারিকুলাম এটা হচ্ছে ইংলিশেই পড়ানো হয়। তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, ভিসা পেতে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগতেছে না। তো এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি লাগবে কি লাগবে না। এখানকার যে আমি তো জার্মানিতে আছি, সো ওইখানকার যে মানে যদি জব পেতে চাই বা হচ্ছে দেখা যায় ওদের যে কালচারাল যে হচ্ছে ওরা হচ্ছে লাইক ইংলিশ খুব একটা প্রিফার করে না, ওরা জার্মান ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করা ট্রাই করে। সো আমি হচ্ছে আমার যে লোকাল যে আশেপাশের মানুষজন ওদের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে জার্মান আলটিমেটলি শেখা লাগতেছে। সো আমার ভিসা পেতে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজটা লাগতেছে না, জার্মানটা লাগতেছে না, বাট আমার হচ্ছে ওইখানে যে কমিউনিকেশন, জব, তারপরে হচ্ছে সারাউন্ডিংস এর সাথে হচ্ছে আড্ডা, এগুলোর ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা আলটিমেটলি লাগতেছেই। তো এইভাবে হচ্ছে আপনারা যদি ওই ওয়েবসাইটে যে সার্চ দেন তাহলে ইজিলি পেয়ে যাবেন হোপফুলি। দেন বলি যে হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দরকার হয়ে থাকে বেসিক্যালি। সো এখানে এখানে A থেকে M পর্যন্ত সিরিয়ালি হচ্ছে সবগুলো সাজানো আছে যে কি কি ডকুমেন্টস আপনার মাস্ট লাগবে আপনি যখন একটা এম্বাসিতে ভিসা ইন্টারভিউ ফেস করতে যাবেন সেই ক্ষেত্রে। সো এগুলো হচ্ছে আমি যখন সাজিয়েছিলাম, তো এগুলো হচ্ছে আমার সেই স্ক্রিনশটটা হচ্ছে আমি জাস্ট এখানে দিয়েছি। তো প্রথমে যদি বলি এই নাম্বারে ভিসা ফর্ম হচ্ছে লাইক এটা জার্মান এম্বাসির ওয়েবসাইটেই থাকে ভিসা ফর্মটা, সেটা আপনি নিয়ে পিডিএফ এডিটর টুল দিয়ে হচ্ছে আপনি এডিট করবেন। সেখানে লাইক আপনার ইউনিভার্সিটির নেম, আপনার নেম, তারপর আপনার ডকুমেন্ট বা হচ্ছে এগুলা আপনি যাবতীয় এগুলো কারেক্ট করে বাস এটা ফর্ম বানাবেন। সেটা হচ্ছে আপনাকে এম্বাসিতে নিয়ে যেতে হবে যখন ভিসা ইন্টারভিউ হয় তখন। তারপর হচ্ছে বায়োমেট্রিক পিকচার, এটা হচ্ছে বায়োমেট্রিক, যেটা হচ্ছে আপনার পাসপোর্ট যখন হয়ে যাবে, ভিসা যখন হয়ে যাবে, তো ওইখানে যে পিকচারটা থাকবে সেটাই হচ্ছে বায়োমেট্রিক পিকচার। এই কেসে হচ্ছে লাস্ট 6 মান্থস রিসেন্ট কোনো নিউ পিক থাকতে হবে। লাইক আপনি হচ্ছে এম্বাসিতে যাচ্ছেন ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে হচ্ছে 6 মান্থসের মধ্যেই পিকচারটা তুলতে হবে। তারপরে পাসপোর্ট ডাটা পেজ, এটা তো হচ্ছে পাসপোর্টের যে ফার্স্ট পেজ সেটাই আর কি পাসপোর্ট ডাটা পেজ বোঝায়। তারপর হচ্ছে অফার লেটার। আমি তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তো অ্যাপ্লাই প্রসিডিউরটা পরে আসতেছে, বাট হচ্ছে আপাতত বলে রাখতেছি যে অফার লেটারটা খুব ম্যান্ডেটরি, এটা এটা না ছাড়া তো পসিবল না অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট, এটাও বলতেছি পরবর্তীতে। এটা কি হচ্ছে, আপনি যে ইউনিভার্সিটিতে এনরোল হয়ে আছেন বা আপনি যে ভর্তি হয়েছেন এই সংক্রান্ত একটা সার্টিফিকেট দিয়ে থাকে আপনি যখন টাকা পে করেন, তো তখন হচ্ছে এই ডকুমেন্টটা দিতে হয়। তারপরে আসি হচ্ছে যেহেতু এটা ব্যাচেলর নিয়ে কথা বলতেছি, সো আপনারা হয়তো বা জানেন অলরেডি যে জার্মানিতে ব্যাচেলর করতে গেলে হচ্ছে 13th ইয়ার অফ এডুকেশন লাগে। 12th ইয়ার অফ এডুকেশন মানে হচ্ছে বাংলাদেশের যে এইচএসসি লেভেল সেটা পর্যন্ত। আর তারপরে হচ্ছে 1 বছর কোনো একটা বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়তে হয়। এটা ইদার ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট এটা ম্যাটার করে না, বাট H+ ইউনিভার্সিটি হচ্ছে ম্যাটার করে। তো তারপরে হচ্ছে যদি আচ্ছা, এখান থেকে আরেকটু কথা যে 25% ট্রান্সক্রিপ্ট। এখন এটা নিয়ে অনেকে মনে করে যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি, অনেকে মনে করে যে যারা পাবলিকে পড়ে তো দেখা যাচ্ছে 1 বছর পড়লে হয়ে যাচ্ছে, ব্যাপারটা আসলে এরকম না। আপনার কোর্স সাপোজ মনে করেন 150 ক্রেডিট, তো 150 ক্রেডিটের মধ্যে 25% কত হয়, ততটুকু শেষ করতে হবে। এখন মনে করেন কোন একটা পাবলিক ইউনিভার্সিটি প্রথম 1 বছরে পড়াইলো হচ্ছে আপনার মনে করেন লেটস সে যে 40 ক্রেডিট, বাট ওই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির টোটাল ক্রেডিট হচ্ছে কত, মনে করেন 180 ক্রেডিট। তো ফার্স্ট ইয়ার 1 বছর পড়ার পরেও কিন্তু আপনি 25% শেষ হইতেছে না। সো এই জিনিসটা আর কি অনেকে বুঝে না যে অ্যাকচুয়ালি যে, আর প্রাইভেটের ক্ষেত্রে তো এরকম যে ওদের টোটাল কোর্সের লাইক 25% যত হয় ততই, 25% এর কম হইলে কিন্তু ভিসা দেয় না। অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস আমি দেখছি দেয় না।
তারপরে আসি যে হচ্ছে এইচএসসি নিয়ে। এইচএসসির হচ্ছে সিইআর প্লাস টিআরএ, মানে হচ্ছে এইচএসসির হচ্ছে ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট, এই দুইটার হচ্ছে অরিজিনাল কপি তো নিয়ে যেতে হবেই, সাথে হচ্ছে এরকম হুম আহ, এরকম পিডিএফ করা প্রিন্ট কপি হচ্ছে নিয়ে যেতে হবে। তারপর লম, লেটার অফ মোটিভেশন, আপনি জার্মানিতে পড়ালেখার জন্য যাচ্ছেন অ্যাজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ভিসার জন্য। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টেনশন কি, আপনার কিভাবে ড্রিমটা হয়েছে, বা আপনি কিসে থেকে ইন্সপিরেশন নিয়ে আপনি হচ্ছে পড়তে যাচ্ছেন, বা আপনি যে ফিল্ড রিলেটেড, যে সাবজেক্ট রিলেটেড আপনি পড়তে যাবেন, এই রিলেটেড আপনার পাস্ট যদি কোনো কাহিনী থাকে, বা ফিউচারে আপনি নিজেকে কোন পজিশনে দেখতে চান, এইরকম করে হচ্ছে একটা মোটিভেশনাল লেটার এটা হচ্ছে লিখতে হয়। তো হুম এটা হচ্ছে সেই এলওএমটা, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট সে জার্মানিতে কোন ইন্টেনশনে যেতে চাচ্ছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি এই এলওএম দ্বারাই বোঝানো হয়ে থাকে। সো এই জন্য এই ডকুমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি বলা হয় ইউরোপা সিভি, ইউরোপা সিভিতে হচ্ছে এটা জাস্ট ওই ওয়েবসাইট থেকে যে এরকম আহ, আমি নামিয়েছিলাম যে ইউরোপাস সিভিটা, তো ইউরোপাস সিভি লিখে হচ্ছে ওই সার্চ দিলে গুগলে যে ওয়েবসাইটগুলো আসবে ওখান থেকে আপনি ইজিলি চাইলে এরকম একটা বানিয়ে নিতে পারেন চাইলে। তারপরে বলি যেটা আচ্ছা হচ্ছে সবার, যেহেতু আমার কোর্স প্রোগ্রাম ইংলিশে, সো আমার রিকোয়ারমেন্ট ছিল 6, আইএলটিএস 6 থাকা লাগবে। তো হুম হুম এই রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে না। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, বাট হচ্ছে মিনিমাম আপনার আইএলটিএস 5.5 টু 6.5, বেটার 7 রাখতে পারো খুব ভালো, বাট 6 প্লাস রাখা বেটার, বেটার কি বেস্ট। তারপরে আসে হচ্ছে ব্লক কনফার্মেশন, এটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো একটু পরে। হেলথ ইন্স্যুরেন্স, হুম ট্রাভেল, এটা নিয়ে আমি হচ্ছে আম, একটু পরে কথা বলতেছি। তার আগে হচ্ছে কি কি একাডেমিক সার্টিফিকেট লাগবে এগুলো হচ্ছে আরেকবার হচ্ছে দেখাই দিচ্ছি। তো এখানে জাস্ট কিছুই না, এইচএসসি সার্টিফিকেট, তারপর ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস, তারপর হচ্ছে পাসপোর্টের যে ফ্রন্ট পেজ, তারপর এসএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যে 25% শেষ করছেন, তো হুম এখানে ১ বছরের মধ্যে আপনাকে হচ্ছে একটা ট্রান্সক্রিপ্ট দেয় ইউনিভার্সিটি থেকে। তো সেই ট্রান্সক্রিপ্টটাই হচ্ছে আপনাকে আ আম মানে ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট হিসেবে বিবেচনা করা হইতেছে। এটার দ্বারা বোঝায় যে আপনি হচ্ছে আপনার বাংলাদেশের যে ইউনিভার্সিটি সেখান থেকে আপনি 25% কমপ্লিট করেছেন। তারপরে আরো আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি মিনিমাম পাসিং গ্রেড। এটা অনেক ইউনিভার্সিটি স্পেশালি পাবলিক ইউনিভার্সিটির অফিসিয়ালসদেরকে যে বুঝায় বললে তারপরে হচ্ছে এটা ওনাদের জন্য ইজি হয় যে অ্যাকচুয়ালি এই সার্টিফিকেট জিনিসটা কি, অথবা এই ডকুমেন্ট অ্যাকচুয়ালি কি, একটা ইউনিভার্সিটিতে কতটুকু পাস, কততে পাস করলে হচ্ছে বা কত গ্রেড নিয়ে হচ্ছে আপনি বের হইতে পারবেন মিনিমাম, সেটাই হচ্ছে বেসিক্যালি মিনিমাম পাসিং গ্রেড বোঝানো হয়ে থাকে। সো এইটা আপনি কোনো, আপনি যে ইউনিভার্সিটিতে ১ বছর পড়বেন সেখানের যে রেজিস্ট্রার অফিসে যেয়ে বললেই হবে, বা হচ্ছে অফিসিয়ালসদেরকে বললেই হবে আমার এই ডকুমেন্টটা দরকার। তো মোস্ট অফ দ্য কেসেসে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে মিনিমাম পাসিং গ্রেড 2, আর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে 2.25 অথবা আম 2.50 হয়ে থাকে। এই জিনিসটা ক্লিয়ারলি বলতেছি যখন আমি ইউনিসিস্ট পার্টি যাব। তো এই যে এখন আসলাম যে কোরাকলের থ্রুতে, আচ্ছা ব্লক অ্যামাউন্ট মানে হচ্ছে টাকা তো লাগে বা ইউরো তো লাগে, ১ বছরের ইউরো, এটা হয়তো বা আপনারা হুম জানেন যে জার্মানিতে যেতে হলে ব্লক অ্যাকাউন্ট করা লাগে। এটা কাইন্ড অফ ইয়ার মতো না, অস্ট্রেলিয়ার মতো না, বা হচ্ছে ইউএস এর মতো না। আপনি আপনার অ্যাসেট দেখাবেন, আপনি আমার প্রপার্টির পার্সেন্টেজ দেখাবেন, আপনি ওই রিলেটেড ডকুমেন্ট দেখাবেন, এরকম না। তো এখানে হচ্ছে আমাদের সময় গত বছর যেটা ছিল বা এর আগের বছর ১১,৩৪৭ ইউরো, সেটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিতে হবে। বাট এখন এখন হচ্ছে সেটা বেড়ে ১১,৯০৪ ইউরো হয়েছে। আর আচ্ছা ৯৯১, আমার জানা মতে ৯৯১ প্লাস ইউরো পার মান্থ। তো বেসিক্যালি আপনাকে এই পরিমাণ টাকাটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট টাকা, এটা হচ্ছে পাঠায় দিতে হবে। তো আপনি কিভাবে পাঠাবেন, কেমনে পাঠাবেন, এটা হচ্ছে একটা জানার ইস্যু। সো ব্লক অ্যাকাউন্ট করা যায় হচ্ছে অনেক ধরনের দিয়ে করা যায়, ব্যাংক দিয়ে করা যায়। তো আমি হচ্ছে কোরাকলের থ্রুতে করছিলাম। তো কোরাকল এইটা যদি বোঝাই, আগে বলতেছি যে ৩টা জিনিসই করা যায়। একটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট, একটা হচ্ছে
ইন্স্যুরেন্স, এটা হচ্ছে ইন্স্যুরেন্স বলতে এখানে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স বোঝানো হচ্ছে। আপনি জানেন, হুম। জেনে থাকবেন যে জার্মানিতে পড়াশোনার জন্য মাস্ট হেলথ ইন্স্যুরেন্স করা লাগবেই। আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স না করেন তাহলে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে বিবেচনা হবেন না। তো এই ডকুমেন্টটা লাগবে। কোরাকলের হচ্ছে রিফান্ড পলিসিটা লাগবে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনার যে ইউরোর অ্যামাউন্টটা, আমাদের সমাজে এটা 11,347 বা হচ্ছে এখন লেটস সে 12,000 ইউরো আপনাকে পাঠাতে হবে। তো এইটা যখন আপনি পাঠাবেন জার্মানিতে, পাঠাই দিয়েছেন সাপোজ অলরেডি, বাট হচ্ছে আপনার ভিসা হচ্ছে রিজেক্টেড হয়েছে। তো এই হুম। টাকাটা কিভাবে রিফান্ড পাবেন, ওটার সব বিস্তারিত হচ্ছে এই রিফান্ড পলিসি নামে যে ডকুমেন্ট, ওইখানে হচ্ছে লেখা থাকবে। এটা হচ্ছে আপনি কোরাকল ওয়েবসাইট বা কোরাকলকে মেল দিলেই ওরা হচ্ছে আপনাকে এরকম একটা ডকুমেন্ট প্রোভাইড করবে। আর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সও করা লাগে। তো এখন আমি বলবো যে হচ্ছে সরি, হ্যাঁ, এখন আমি বলবো যে হচ্ছে করাকলের থ্রুতে কিভাবে করতে পারবেন। আপনি যদি হচ্ছে আপনার কোরাকল ডট ডি বা হচ্ছে কোরাকল লিখে সার্চ দেন গুগলে, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনি চাইলে ইজিলি, বেসিক্যালি যারা যায় জার্মানিতে সবাই প্রাইমটা নিয়ে থাকে। এই প্রাইম নিলে যেটা সুবিধা, আপনি হচ্ছে একসাথে তিনটাই পাচ্ছেন। এটাকে বলি আমরা হচ্ছে 3 in 1। এটা থ্রুতে হচ্ছে হুম। আপনি ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স একই সাথে করতে পারবেন। আর এইটার হচ্ছে আরো একটা সুবিধা আছে যে কারণে আমরা নিয়ে থাকি, এটা ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য কোনো চার্জ নেই। এই যে আপনি যদি 3 নাম্বার পয়েন্টটা দেখেন তাহলে দেখবেন যেখানে লেখা আছে ইনকামিং ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি অফ হুম। চার্জ। তো এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে ওরা হচ্ছে আপনাকে ডকুমেন্ট দিবে, ব্লক অ্যাকাউন্ট রিলেটেড ডকুমেন্ট দিবে, হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড ডকুমেন্ট দিবে, আর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স রিলেটেড ওরাই হচ্ছে আপনাকে ডকুমেন্ট দিবে আপনার মেইলে। সো এটা করতে গেলে হচ্ছে ইজি, একদম ইজি প্রসেস। জাস্ট হচ্ছে সাইন আপ করবেন, করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যা দিবেন, দিলে হচ্ছে ওরা এরকম আম, একসাথে দিয়ে দিবে আর কি, আপনার মেইল ওই মেইলটাই দিয়ে দিবে। তারপরে যে ডকুমেন্টটা দিবে এটা নিয়ে হচ্ছে টাকা পাঠানোর প্রসেস, এটা পরে বলতেছি। আগে হচ্ছে এটার ফ্লোতেই হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বলে নিচ্ছি। হুম। হুম। তো ইউনিয়াস। ইউনিভার্সিটিতে তো বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো বাংলাদেশের গ্রেডিং সিস্টেম আর ওই দেশের গ্রেডিং সিস্টেম এক না। তো এখন ওদের গ্রেডিং সিস্টেমটা আসলে বাংলাদেশের গ্রেডিং সিস্টেমের পুরাই উল্টা। ফর এক্সাম্পল, বাংলাদেশে যেটা সিজি 4, ওই দেশে সেটা হচ্ছে সিজি 1 বা ভিপিডি বলা হয়, ভিপিডি 1। তো এখন আপনার 1 বছরের বাংলাদেশের যে আপনি পড়লেন 25 ক্রেডিট কমপ্লিট করলেন, এটার যে সিজিপিএটা, এটাকে হচ্ছে কনভার্ট করতে হবে জার্মান ক্রেডিট। সো এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেটা দিয়ে হচ্ছে আপনি চাইলে ইজিলি কনভার্ট করতে পারেন। জাস্ট হচ্ছে এখানে অলরেডি লেখাই আছে হাউ টু অ্যাপ্লাই, যদিও 6টা স্টেপ আছে। জাস্ট হচ্ছে লগ ইন করবেন, সাইন আপ করবেন, করে হচ্ছে ওদের এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনার ডকুমেন্টসগুলো, ফর এক্সাম্পল 3টা ডকুমেন্টস ম্যান্ডেটরি আপলোড দেওয়া, 3টা কি 4টা আপলোড ম্যান্ডেটরি দেওয়া লাগবেই। যদি আপনি ব্যাচেলর করতে চান তাহলে হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট প্লাস সার্টিফিকেট। আর আপনি 1 বছর যে পড়ছেন ইউনিভার্সিটিতে, ওইটার মিনিমাম পাসিং গ্রেড, তারপর হচ্ছে হুম। ওইটার ট্রান্সক্রিপ্ট, আর হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট। এটাও আপলোড দিতে হবে যদি ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হিসেবে থাকে যে আইএলটিএস বা এরকম ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা ম্যান্ডেটরি আপলোড দিতেই হবে। আপনি যখন এখানে আরো একটা যে আপনি আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, ফর এক্সাম্পল আপনি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, তো সেখানে হচ্ছে ইউনিসিস্টের থ্রুতে আপনি এরকম লগ ইন করে তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোড দিয়ে একটা ভিপিডি পেলেন। ভিপিডিটাই হচ্ছে ওরা ডিরেক্ট ইউনিভার্সিটিতে হচ্ছে আবার ফরওয়ার্ড করে দেয়। ফর এক্সাম্পল আপনি হুম। হামলিন স্টাড ইউনিভার্সিটিতে হচ্ছে এরকম আহ, এরকম ভিপিডি অ্যাপ্লাই করেছেন, সো এটা হচ্ছে ওরা অলরেডি এরকম ফরওয়ার্ড করে দেয়। পরবর্তীতে এই ভিপিডি এর বেসিসে ওরা হচ্ছে আপনাকে অফার লেটার প্রোভাইড করে থাকে। তারপরে যদি বলি যে হচ্ছে আপনার জার্মান কোর্সেস, অনেকেই বলে যে জার্মান ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখবো। সো হুম। এটা হচ্ছে একটা বিশ্বস্ত একটা জায়গা, গোর্থ ইনস্টিটিউট, যেটা ধানমন্ডিতে। তো এখান থেকে চাইলে আপনারা এই যে লেভেল, জার্মান কোর্সের লেভেল, আপনি কোন লেভেল শিখতে চাচ্ছেন, আ1 বা আ1.1 বা A2,
বিহাইন্ড, এগুলো হচ্ছে আপনি এখান থেকে, বা লেসন আপনি সপ্তাহে 2 দিন বা 4 দিন কতদিন শিখবেন আপনি এখান থেকে কোর্স পেয়ে হুম, বা পেয়ে যাবেন। এবং কি এখান থেকে চাইলে হচ্ছে আপনারা এক্সামসও দিতে পারেন। আচ্ছা। তারপরে এইগুলা হচ্ছে কিছু বইয়ের নাম, লাইক হচ্ছে এই সকল বইগুলো আপনাকে হেল্প করবে ডচ শিখতে। তো এগুলো হচ্ছে বইগুলো আর কি, A2, A1, B1, B2 লেভেলের বইগুলো। এই ছিল আমার আচ্ছা, প্রেজেন্টেশন। আচ্ছা। ভাইয়া, জি, যদি একজন চায় যে অফলাইনে না যে অনলাইনে সে জার্মান ভাষাটা শিখতে যাচ্ছেন, তো এক্ষেত্রে কি সম্ভব কিনা? শেখা তো সম্ভব, লাইক হচ্ছে আপনার ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে হচ্ছে আপনারা চাইলে ইজিলি শিখতে পারেন। এই আইনসটা শেখা যায়, বাট পরবর্তীগুলোর জন্য কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে শেখাটাই বেটার, কোজ হচ্ছে এখানে প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে যে, তো এই জন্য আর কি। তো আপনি কোন পন্থা অবলম্বন করে ভাষাটা শিখেছিলেন এবং কোন লেভেল পর্যন্ত শেখা লাগছে জার্মান ভাষাটা? জার্মান ভাষা, জার্মান ভাষা যদি বলা হয় তাহলে সব থেকে বেটার হচ্ছে B2 বা C1 পর্যন্ত, যেটা আইএস ইকুইভ্যালেন্ট হুম, 7 বা 6.5, এটা পর্যন্ত শেখা বেটার। কজ হুম, আলটিমেটলি আপনি যদি জব লাইফে যান বা হচ্ছে ওদের সাথে কমিউনিকেট করতে চান, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় A1 দিয়ে হয়, বাট সরি B1 দিয়ে হয়, বাট হচ্ছে অনেকেই আমার ফ্রেন্ডরা বা হচ্ছে যারা অলরেডি B1 কমপ্লিট করেছে, ওরাও অনেক সময় হুম। বলে থাকে যে ওরা স্ট্রাগল করে। সো অ্যাকচুয়ালি শেখার কোনো শেষ নাই, বাট একটা বেসিক লেভেল যদি বলি যেটা শিখলে আপনি কিছুটা হলেও কমিউনিকেট করতে পারবেন, সেটা হচ্ছে B1। আচ্ছা। আমার লেভেল যদি বলি, আমি হচ্ছে অলরেডি হচ্ছে A2 অলরেডি স্টাডি করতেছি, এই তো। হুম, আচ্ছা। তো আপনার এটুর মাধ্যমে কি দৈনন্দিন জীবনযাপন এবং আপনি যা যা কার্যক্রম তাকে চালানো যায় বলে মনে হয়? না, A2 is not sufficient for day to day life communication। A2 কখনোই পসিবল না ওই রকম ভাবে, বাট আপনি চাইলে, মানে মন্দের ভালো কাইন্ড অফ, এটা আপনি চাইলে হুম। কমিউনিকেট করতে পারবেন, বাট খুব একটা বেশি কমিউনিকেট করা যায় না আর কি অ্যাকচুয়ালি। তো ভাইয়া, আপনি যখন অ্যাপ্লিকেশন করেন তখন আপনি কয়টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে অ্যাপ্লিকেশন প্রসেস করেছিলেন এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসে খরচটা কেমন হয়? আচ্ছা ঠিক আছে, সো অ্যাপ্লিকেশন প্রসিডিউর যদি বলি, তাহলে ফার্স্ট অফ অল আমার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল যে ট্রিপল রিলেটেড, এবং আমি বাংলাদেশে 1 বছর যে ইউনিভার্সিটিতে পড়েছি সেটা ট্রিপল রিলেটেড ইউনিভার্সিটিতে পড়ছি, ট্রিপলিতেই পড়েছি। তো আমার টার্গেট ছিল, এটাকে আমি টার্গেট করছিলাম মেইন হিসেবে, বাট এছাড়াও আমি আরো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে ইনগলস্তাদ, হকশুলে, হকশুলে ইনগলস্তাদ। হ্যালো।
আচ্ছা, মনে হচ্ছে ইন্টারনেট জটিলতার কারণে ভাইয়া অফলাইনে চলে গেছেন কিংবা আচ্ছা, ভাই ফিরে আসছেন। আচ্ছা, মনে হচ্ছে প্লিজ কন্টিনিউ করবেন। জি, তো এই ছিল, আর হচ্ছে আর অনেক কিছু আছে ব্যাপার। যদি আমি বলি যে সিটি নিয়ে, বা হচ্ছে অনেকে তো সেটেল হইতে চায় আফটার ব্যাচেলর, বা জব ফ্যাসিলিটিস এরকম জার্মানিতে সাবজেক্ট রিলেটেড জব অ্যাভেলেবেল কিনা, কোন টাইপের জবের হুম, হচ্ছে ডিমান্ড বেশি থাকে, বা হচ্ছে আমি যদি পিআর নিতে চাই বা ইউ ব্লু কার্ড নিতে চাই বা হচ্ছে আপনার পাসপোর্ট নিতে চাই, তাহলে হচ্ছে প্রসেসটা কি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে জবের ক্ষেত্রে যদি বলি, আমার সেক্টর স্পেসিফিক্যালি হচ্ছে ট্রিপলি বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো এই হুম, ফিল্ডের অনেক ডিমান্ড আছে। আপনারা জানেন যে জার্মানি হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি খুব ব্রড, লাইক হচ্ছে ফক্সওয়াগেন, মার্সিডিজ, ওডি, হুম, বিএমডব্লিউ, পোর্শে, এছাড়াও সিমেন্স, বা আপনারা যারা সিমেন্স যেটা বলেন, তো এগুলোর হচ্ছে কাইন্ড অফ, এগুলাতে অনেক জব ফ্যাসিলিটিস আছে। এছাড়াও আপনার অটোমেশন সেক্টরগুলোতে, লাইক হচ্ছে কোনো একটা ফার্মেসি বা কোনো একটা ইন্ডাস্ট্রি অটোমেশন, অটোমেটেড সিস্টেম, বা হোম অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ট্রেন বা এয়ারক্রাফটের ইন্টেরিয়র হচ্ছে লাইটিং সিস্টেম, সেন্সর, এই রিলেটেড আরো অনেক সেক্টর আছে। হুম। এছাড়াও যদি আইটি, অনেকে যদি বলে বা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে সফটওয়্যার আইটি ব্যাকগ্রাউন্ডের, এগুলো অনেক জব সেক্টর আছে অ্যাকচুয়ালি। তো তারপরে যদি বলি যে আচ্ছা। প্রসেসটা কি, যে হচ্ছে আফটার ব্যাচেলর আপনার ডিউরেশন, আচ্ছা আগে ডিউরেশন বলে, আমার কোর্স তো 3.5 ইয়ার্স এর। তো তারপর মনে করেন যে হ্যাঁ, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি সেটেল হইতে চাই, এই ক্ষেত্রে আমার প্রসিডিউরটা কি, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি তাহলে মেবি আপনাদের জন্য কি ইজি হবে। ফর এক্সাম্পল আমি হুম, হুম। হচ্ছে 3.5 ইয়ার্স কোর্সটা কমপ্লিট করলাম বা 7 সেমিস্টার কোর্সটা কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে আমাকে জার্মান গভর্নমেন্ট 1 বছরের জব সার্চিং ভিসা দিবে। ভিসা ক্যাটাগরিটা জব সিকিং ভিসা। 1 বছরের মধ্যে হচ্ছে আমার সাবজেক্ট হুম। রিলেটেড জব ম্যানেজ করতে হবে। তো ফর আচ্ছা। এক্সাম্পল আমি 1 বছরের মধ্যে সাবজেক্ট রিলেটেড জব হচ্ছে ম্যানেজ করলাম। করার পরে হচ্ছে আমার স্যালারি হচ্ছে ইয়ারলি বা অ্যানুয়ালি হচ্ছে 45,300 ইউরো হইতে হবে। এটা যদি হয়ে থাকে বা এর বেশি যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আমি ইউ ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ইউ ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করার এটা হচ্ছে কাইন্ড অফ একটা কন্ডিশন, যে এটা হচ্ছে আমাকে করতেই হবে। তারপর আমি যদি বলি যে এর পরের প্রসেসটা কি, এর পরের প্রসেসটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি, বা যেটাকে হচ্ছে আপনারা বা আমরা হচ্ছে পিআর বলি। তো ওই জবটা যদি হচ্ছে আমি কন্টিনিউ করি 21 থেকে 33 মাস, বা হুম। হচ্ছে যদি লেটস সে 2 থেকে 3 ইয়ার্স, 2 থেকে 3 বছর আমি অ্যাপ্লাই করার পর তারপর হচ্ছে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর এই ক্ষেত্রে পিআর এর জন্য অ্যাপ্লাই করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে মিনিমাম 5 ইয়ার্স জার্মানিতে থাকতে হবে। তো এখন 5 ইয়ার্সটা হুম। এরকম না যে 3.5 বছর পড়ালেখা করলাম, তারপর হচ্ছে আমি 1 বছর বা 2 বছর জব করলাম, তাহলে 5.5 বছর হয়ে গেল। সিস্টেমটা এরকম না। আপনি যে ব্যাচেলর করতেছেন, আপনার কোর্স ফর এক্সাম্পল 4 ইয়ার্স এর, তো এইটার হচ্ছে হুম। 50%, 2 ইয়ার্স, এটা হচ্ছে কাউন্ট হবে। তারপরে হচ্ছে আপনাকে 3 বছর জব করতে হবে। তাহলে হচ্ছে আপনি এরকম এডুকেশনাল যে টাইমটা সেটাকে হচ্ছে ওরা 50% ধরে, আর জবের যে টাইমটা ওরা হচ্ছে 100% ধরে। সো আপনি যদি আচ্ছা। পড়ালেখার জন্য 4 বছর ব্যয় করেন, সেটাকে হচ্ছে ওরা 2 ইয়ার্স ধরবে। আপনি জবের ক্ষেত্রে ট্যাক্সটা কিন্তু অ্যানুয়াল স্যালারিটা 45,300 ইউরো বা ইউরো হইতে হবে। তাহলে হচ্ছে আপনি এলিজিবল হবেন। একটা হচ্ছে ইউ ব্লু কার্ডের জন্য এলিজিবল হবেন, তারপরে আপনার 2 থেকে 3 বছর পরে, আর ওই যে একাডেমিক তো 2 বছর আছেই, তো এরকম মিলাই 5 বছর পরে তারপরে হচ্ছে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে পিআর এর জন্য। তো পিআর পিআর এর অ্যাপ্লাই করার পর তারপর হচ্ছে আপনি হচ্ছে এর 1-2 বছর পরে আপনি হচ্ছে ব্লু কার্ড সহ বা পিআর সহ হচ্ছে আপনি চাইলে
জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার আগে কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে। তো ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মাস্ট থাকা লাগবে। ল্যাঙ্গুয়েজটা থাকা লাগবে হচ্ছে আপনার B1 লেভেল পর্যন্ত। আপনি যদি হচ্ছে B1 লেভেল পর্যন্ত আপনার ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে হচ্ছে আপনি একটা টেস্ট দিতে হয়। ওই টেস্টের থ্রুতে ওইটাতে যদি আপনি পাস করেন ওইটাতেও পাস করতে হবে আপনি যদি সিটিজেনশিপ পেতে চান বা জার্মান পাসপোর্ট পেতে চান। তো তারপর হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট। ক্রিমিনাল রেকর্ড বা হচ্ছে আপনার নিয়ম ভঙ্গ করছেন এরকম রেকর্ড থাকা যাবে না। আর হচ্ছে আপনার একটা জব, সেটেল ডাউনের জন্য একটা জব যেটার হচ্ছে ইয়ারলি স্যালারি হচ্ছে 45,300 ইউরো এরকম জব থাকতে হবে। তো এই হচ্ছে কিছু প্রসিডিউর যে হচ্ছে আপনি যদি ডয়েচল্যান্ডে বা জার্মানিতে হচ্ছে নিতে চান। আচ্ছা, তো ভাইয়া আপনি কেন জার্মানিকে চুজ করলেন? কেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য কান্ট্রি না? এটার কিছু মেজর ফ্যাক্টর আমি হচ্ছে অলরেডি রিসার্চ করে যেগুলো আমি পেয়েছিলাম। ইউএসএ তে হচ্ছে লাইক অনেক বেশি প্রপার্টি বা হচ্ছে এরকম দেখাইতে হয়, অ্যাসেট দেখাইতে হয়। আর হচ্ছে যদি ভালো ইউনিভার্সিটিতে হচ্ছে পড়তে চাই, লাইক হচ্ছে আইভি লিগ বা অন্যান্য ইউনিভার্সিটি, তো ওগুলোর জন্য হচ্ছে একদম ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে কিছু সার্টিফিকেট দরকার হয়, যেখানেও হচ্ছে আমার ওরকম সার্টিফিকেট সব ছিল না ইন্টারন্যাশনাল লেভেলের অনেক। তারপরে ওখানকার যে এক্সপেন্স আমার কাছে মনে হচ্ছে খুবই হিউজ, যেটা হচ্ছে আমার পক্ষে পসিবল না পার্সোনালি জব করে বা হচ্ছে এডুকেশন কন্টিনিউ করে পসিবল না। সেম গোলস ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেখাইতে হয়, প্লাস হচ্ছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক বেশি পরিমাণ ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকা লাগে। আর হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকলেও হয় না, ওইখানে যে হচ্ছে কন্টিনিউ করার মতো, এডুকেশন কন্টিনিউ করার মতো যে ধৈর্য বা আপনার বলেন যে জবের পাশাপাশি টিউশন ফি ম্যানেজ করাটা, যেহেতু 8,000 থেকে 10,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো একটা হিউজ টিউশন ফি দরকার হয় ইয়ারলি। সো ওইটা ম্যানেজ করা আমার কাছে কাইন্ড অফ একটু হ্যাকটিকই মনে হইতো, যে পড়ালেখা করে আবার হচ্ছে তো তারপরে যখন আমি দেখলাম যে জার্মানিতে হচ্ছে লাইক এডুকেশন হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ, বলতে হচ্ছে আপনার সেমিস্টার কন্ট্রিবিউশন ফিটা দেওয়া লাগে কিন্তু কোনো সেমিস্টার ফিস নাই। আমি আবারও বলতেছি, সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস দেওয়া লাগে বাট কোনো সেমিস্টার ফিস নাই। তো এই সেমিস্টার কন্ট্রিবিউশন ফিসটা অ্যাকচুয়ালি 300 বা অনেক কেসেসে 250 থেকে 400 এর মধ্যে হয়ে থাকে, যদি সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি হয়ে থাকে, জার্মানির পাবলিক ইউনিভার্সিটি। সো যদি বাংলা টাকায় লাইক হচ্ছে আপনাকে 35,000 বাংলাদেশি টাকা থেকে 70,000 বাংলাদেশি টাকা। নেটওয়ার্কের প্রবলেমের কারণে সম্ভবত আমরা নাফিস ভাইকে রিচ করতে পারছি না, কিছুক্ষণ ওয়েট করব ভাই আসা পর্যন্ত। হ্যালো।
হ্যালো, হ্যালো। মেবি হচ্ছে হোস্টের নেটওয়ার্ক প্রবলেম। সো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, যাই হোক, আমরা কন্টিনিউ করি। সো যেটা বলতেছিলাম যে আপনার প্রসিডিউরটা সম্পর্কে, পিআর বা হচ্ছে পাসপোর্ট ম্যানেজ করার, জার্মান পাসপোর্ট ম্যানেজ করার ব্যাপারে। বাট এখন হচ্ছে মেইন টপিক আছে, মেইন যে ইস্যুটা অ্যাকচুয়াল, জার্মান এম্বাসি বাংলাদেশ। জার্মান এম্বাসি বাংলাদেশের কেসেস আপনারা যদি দেখেন, যে বাংলাদেশের যে হচ্ছে জার্মান অ্যাম্বাসেডর আখিম তোস্টার, ও ও কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ফার্স্ট যে পোর্টাল যেটা থ্রুতে হচ্ছে অ্যাপ্লাই করতে হইতো, তো ওইটাতে হচ্ছে 80,000 প্লাস অ্যাপ্লিক্যান্ট অলরেডি অ্যাপ্লাই করেছে। সো যার কারণে ওই পোর্টালটা কাইন্ড অফ ওরা বন্ধ করে আরেকটা নতুন পোর্টাল অলরেডি মনে হয় দিয়ে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি শিওর জানি না, আপনারা জার্মান এম্বাসি বাংলাদেশ ওখানে ঢুকে দেখবেন যে পোর্টাল রিসেন্টলি কোনো আপডেট দিয়েছে কিনা। কোজ আমি লাস্ট সপ্তাহে অনেক জায়গায় দেখলাম যে হচ্ছে এরকম পোস্ট যে জার্মানিতে হচ্ছে আর নিতেছে না স্টুডেন্ট। বাট আমার কাছে জিনিসটা মনে হচ্ছে আমি কোথাও দেখেছি, আমি টুইটারে খুব সম্ভবত দেখছি যে ওরা নতুন একটা লিঙ্ক বা পোর্টাল সুন ওপেন করবে। সো যদি এখন ওপেন না করে থাকে, আপনারা কাইন্ডলি একটু ধৈর্য ধরেন, ওরা ওপেন করবে। বাট এখানে একটা অসুবিধা আছে ওয়েটিং পিরিয়ড নিয়ে। আমি যদি আমার কেসেসে বলি, তাহলে আমার জার্মানিতে যেতে লাগছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত প্রায় 22 মাসের মতো লাগছে। সো এটা কাইন্ড অফ একটা হিউজ টাইম। তো আপনারা যারা ভবিষ্যতে এরকম এইচএসির পরপরই 1 বছর পরে আবার যদি এরকম 22 মাসের মতো ওয়েট করতে হয়, এখন 22 মাস হচ্ছে কাইন্ড অফ, আমাদের সময় ওয়েটিং পিরিয়ড বলা ছিল 19 মান্থস, বাট টোটাল লাগছিল 22 মান্থস। তো ওরা অফিসিয়াল যেটা বলে ওইটা থেকে অ্যাকচুয়ালি ওয়েটিং পিরিয়ড আরো বেশি অনেস্টলি। সো এই জন্য হচ্ছে, আর এখন তো ওয়েটিং পিরিয়ড হিউজ। লাইক বর্তমানে আমি দেখলাম গতকালকে একটা পোস্টে সিক বা গ্রুপে, যে যারা 2023 জানুয়ারি মান্থে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, ওরা হচ্ছে রিসেন্টলি ভিসা পাচ্ছে। তো এটা কাইন্ড অফ হিউজ টাইম নষ্ট হচ্ছে। সো এইটার অল্টারনেট হিসেবে আমি দেখলাম যে জার্মানিতে আমার যারা ছোট ব্যাচ বা ছোট ভাই যারা আসছেন, অনেকে দুইটা পন্থা অবলম্বন করছে। কেউ হচ্ছে লাইক ফিনল্যান্ড চলে গেছে, কেউ হাঙ্গেরিতে চলে গেছে, বা কেউ হচ্ছে মালয়েশিয়া চলে গেছে বাংলাদেশের এরকম ওয়েটিং পিরিয়ডের জন্য ওয়েট না করে। তো যাওয়ার পর ওইখান থেকে পরবর্তীতে 1 বছর কমপ্লিট করছে ব্যাচেলরে। যেমন মালয়েশিয়ার ইউনিভার্সিটি গুলো কিন্তু ভালো স্কলারশিপ প্রোভাইড করে থাকে, বা যারা একটু আচ্ছা। ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল, বেটার স্টেবল, ওরা কিন্তু হচ্ছে লাইক এরকম ফিনল্যান্ডে চলে যে 6-7 লাখ টাকার মতো মেবি খরচ হয়েছে, তারপরে হচ্ছে ওইখান থেকে পরে আবার জার্মানিতে আর কি এন্ট্রি করেছে। তো এটার প্রসেসটা হচ্ছে এটাই, যে আপনি যদি মালয়েশিয়া বা কোনো একটা কান্ট্রিতে যে 6 মাস স্টুডেন্ট ভিসায় থাকেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে মালয়েশিয়া কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, হয়ে মালয়েশিয়া গেলেন, যে হচ্ছে 6 মাস একটা সেমিস্টার বা 2টা সেমিস্টার কন্টিনিউ করলেন ওই দেশের রেসিডেন্ট পারমিট নিয়ে। তো তখন ওই দেশ থেকে আপনি চাইলে জার্মান এম্বাসি, ফর এক্সাম্পল মালয়েশিয়া বা কুয়ালালামপুর, ওইখান থেকে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এবং আমার যে একটা ফ্রেন্ড রিসেন্টলি মালয়েশিয়া থেকে আসছে, ওকে হচ্ছে এম্বাসিতে বলা হয়েছিল যে হচ্ছে ও কেন মালয়েশিয়াতে ও কেন হচ্ছে মালয়েশিয়াতে পড়তে এসে হচ্ছে পরে আবার জার্মানি যেতে চায়। তো ও হচ্ছে পয়েন্ট হিসেবে দেখিয়েছিল যেরকম যে জার্মানি লাইক বেটার এডুকেশন প্রোভাইড করে মালয়েশিয়ান কারিকুলাম থেকে, এটাও বিলিভ করে। এবং অলসো কোর্স কারিকুলাম গুলো দেখিয়েছিল, যেগুলো হচ্ছে থ্রুতে ও কনফিডেন্ট ছিল খুব যে না, এসব কোর্স কারিকুলাম গুলো বেটার। সো সেখানে এডুকেশন কোয়ালিটি বেটার,
ইউনিভার্সিটি র্যাঙ্কিং বেটার, সো সব দিক থেকে বেটার। ও যেহেতু অপরচুনিটি পাইছে তাই ও হচ্ছে মালয়েশিয়া থেকে এরকম জার্মানিতে সুইচ করতে চায়। আর আমার আরেকটা ফ্রেন্ড ও হচ্ছে ইয়া থেকে আসছিল, ফিনল্যান্ড থেকে আসছিল। সো ও হুম, 1 বছর 25% কমপ্লিট ফিনল্যান্ডে করে তারপর ওখানকার ফিনল্যান্ডে যে জার্মান এম্বাসি আছে ওখানে এম্বাসি ফেস করে তারপরে ফিনল্যান্ড থেকে জার্মানিতে সুইচ করছে। তো এটা একটা গুড ওয়ে আমি মনে করি, যে যারা হচ্ছে বাংলাদেশের এই ওয়েটিং পিরিয়ডের হ্যাসেল নিতে না চায়। আর বর্তমানে তো এটা কাইন্ড অফ ইম্পসিবল হয়ে গেছে। কোন একটা জানি ফেসবুকের এরকম সিগবা গ্রুপে দেখলাম যেরকম একটা হিসাব আরো ফোর ইয়ার ওয়েটিং পিরিয়ড হয়ে গেছে নাকি এরকম। তো এটা তো কাইন্ড অফ হিউজ। তো ওই সেন্সে হচ্ছে যারা আসতে চাচ্ছে এটা হচ্ছে একটা গুড অল্টারনেটিভ। আরেকটা গুড অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে আউসবিল্ডুং বা ডিপ্লোমাতে। আপনি মনে করলেন যে হুম, হচ্ছে আপনার এইচএসসি লেভেল পর্যন্ত পড়লেন, পড়ার পরে হচ্ছে আপনি B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখলেন, তারপরে হচ্ছে হুম, আপনি জার্মানির যে বিভিন্ন ধরনের যে কোম্পানি থাকে কোম্পানিতে হচ্ছে হুম, অ্যাপ্লাই করলেন যে আপনি ডিপ্লোমা করতে চান ওই সকল কোম্পানিতে। ওরা আপনাকে অফার লেটার দিল। তো তারপর হচ্ছে ওই অফার লেটার নিয়ে ভিসা ফর্ম নিয়ে এজ ইউজুয়াল আপনার সাপোর্টিং সব ডকুমেন্টস নিয়ে এগুলো নিয়ে হচ্ছে আপনি গেলেন এম্বাসিতে। যাওয়ার পর তারপরে হচ্ছে আপনার যে হচ্ছে ইন্টারভিউটা ওই কেসেসে হবে ডয়েচে, জার্মান ল্যাঙ্গুয়েজ হুম, ইন্টারভিউ হুম, হবে, যেহেতু আপনি B1 সার্টিফিকেটের প্রুফ দিচ্ছেন। আর আচ্ছা, আউসবিল্ডং এর হচ্ছে ওয়েটিং পিরিয়ড বর্তমানে 3 থেকে 6 মান্থস। তো যারা হচ্ছে B1 পর্যন্ত শিখে যেতে চায় এটা কাইন্ড অফ ওদের জন্য একটা গুড অপশন। এই দুইটা ওয়ে। আরেকটা হচ্ছে স্টুডেন্ট কলেজ। স্টুডেন্ট কলেজটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন 12th গ্রেড পর্যন্ত পড়লেন, এখন জার্মান এডুকেশন হুম, সিস্টেমটা হচ্ছে 30 ইয়ার অফ এডুকেশন ওদের রিকোয়ার, হ্যাঁ, ওদের দরকার হয়। সো এখন এই যে 1 বছরের যে গ্যাপটা, এটা আপনি মনে করেন কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন না, আপনি অলরেডি B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ জানেন। তো এই 1 বছরের একটা হচ্ছে প্রিপারেটরি কোর্স হচ্ছে আপনি, আপনার যদি লেভেল থাকে এরকম B1 লেভেল থাকে, আপনার ডকুমেন্ট যদি থাকে, তাহলে কোনো একটা ইনস্টিটিউশন থেকে আপনি এরকম অফার লেটার যদি নিতে পারেন স্টুডেন্ট কলেজে, নিয়ে হচ্ছে তারপর আপনি স্টুডেন্ট কলেজে এরকম যেতে পারবেন। কিন্তু স্টুডেন্ট হুম, কলেজের একটা ড্রপ এটাই যে স্টুডেন্ট কলেজ থাকা অবস্থায় বা 1 বছর ওই ফাউন্ডেশন কোর্স যেটাকে বলা হয়, ওই কোর্স করা অবস্থায় হচ্ছে আপনার জব করা যায় না, যেটা হচ্ছে কাইন্ড অফ হেক্টিক। কজ জার্মানিতে লিভিং এক্সপেন্স নিয়ে আমি হচ্ছে আসতেছি। জার্মানিতে লিভিং এক্সপেন্স বা যারা হচ্ছে মধ্যবিত্ত স্টুডেন্ট বা যাদের হচ্ছে হুম, হুম, ফাইন্যান্সিয়ালি ওইরকম স্টেবল না, যে হচ্ছে 1 ইয়ার হচ্ছে এরকম ফ্যামিলি থেকে টাকা নিয়ে এরকম চলবে, এটা হচ্ছে ওদের জন্য একটু কাইন্ড অফ বার্ডেন। সো আমার হুম, সাজেশন থাকবে দুইটা, যারা হচ্ছে জার্মানিতে ব্যাচেলর করতে চায় ওরা যদি হচ্ছে লাইক আউসবিল্ডিং এর জন্য যে পরবর্তীতে আবার ইউনিভার্সিটির অফার লেটার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, এটা একটা ওয়ে। আর হুম, আরেকটা ওয়ে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে চলে যাও, এখানে হচ্ছে একটা সেমিস্টার বা 2টা সেমিস্টার কন্টিনিউ করো, করে দেখো যে হচ্ছে ওইখান থেকে হুম, জার্মান এম্বাসি ফেস করা যায় কিনা। আমার যে দুইটা, আমি যতটুকু জানি দুইটা দেশ থেকেই স্টুডেন্ট আসতেছে। সো এইটা ট্রাই করতে পারো। আর মাস্টার্স এর কেসেসও সেম সিমিলার। আর ব্যাচেলর লেভেলে কোনো ওরকম স্কলারশিপ দিয়ে থাকে না। ডার্ট ডার্ট স্কলারশিপ নামে একটা স্কলারশিপ আছে যেটা অনেক জনপ্রিয়। এটা বেসিক্যালি হচ্ছে মাস্টার্স আর হচ্ছে পিএইচডি দের হোল্ডার বা ক্যান্ডিডেট ওদেরকেই দিয়ে থাকে। সো ব্যাচেলর লেভেলের যে স্কলারশিপটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি অনেক কাইন্ড অফ স্কলারশিপ থাকে, অপরচুনিটি থাকে, বাট ডার্ট ডার্ট স্কলারশিপটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে না ব্যাচেলর স্টুডেন্টদের জন্য। হুম, তো তারপরে যদি কথা বলি লিভিং এক্সপেন্স নিয়ে, এটা একটা ক্রুশাল পয়েন্ট। কজ সবাই জানতে চায় আমি একটা দেশে গেলাম, ওই দেশে যে জব ফ্যাসিলিটিস আছে কিনা, আমি হচ্ছে আর্ন করে আমি চলতে পারবো কিনা, এইটা হচ্ছে খুব একটা ক্রুশাল পয়েন্ট থাকে। তো জার্মানিতে জব এমনি সামার টাইমটায় খুব বেশি অ্যাভেলেবেল থাকে। লাইক যদি বলা হয় যে এপ্রিল মে থেকে একদম ডিসেম্বর পর্যন্ত অনেক জব থাকে, অ্যাভেলেবেল থাকে, একটু খুঁজতে হয়, অর জব বলি, মিনি জব বলি, পার্ট টাইম বলি, পাওয়া যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মান্থটা কাইন্ড অফ অনেক বেশি ঠান্ডা থাকে, তো তাই ওই সময় হচ্ছে অর্ডার কম আসে। তো ওই কেসেসে তখন একটু জবটা একটু কম পাওয়া যায় ওর জবের ক্ষেত্রে। আর প্রফেশনাল টাইপের আচ্ছা, জবের ক্ষেত্রে আপনার যদি স্কিল থাকে, আপনার যদি কোম্পানিতে
কন্টিনিউয়াসলি যদি অ্যাপ্লাই করতে থাকেন, আপনার সিভি, লিঙ্কডইন বা এগুলো ড্রপ করতে থাকেন, তাহলে একটা না একটা হয়ে যায়। বিকজ হচ্ছে ওদের লেবারের অনেক শর্টেজ আছে, স্কিলড লেবারের অনেক শর্টেজ আছে। তো যাই হোক, আমি এক্সপেন্সে যদি বলি, তো ডর্ম ফিস বা হাউজিং ফিস সেটা বেসিক্যালি হচ্ছে 250 থেকে 550 বা 600 পর্যন্ত হয়ে থাকে, বেসড অন কোন সিটি। যদি বলা হয় বার্লিন, মিউনিক, হামবুর্গ এরকম বড় বড় সিটির ক্ষেত্রে এই লিভিং এক্সপেন্সটা বা হাউজিং এক্সপেন্সটা একটু বেশি থাকে। ওই সকল সিটিতে 450 থেকে 580 পর্যন্ত ইভেন এক্সপেন্সটা হয়ে থাকে। বাট একটু যদি মিডিয়াম আকারের সিটি যদি বলা হয়, ফর এক্সাম্পল পাডারবোন বা অন্যান্য সিটি, তো এই সকল সিটিতে হচ্ছে 300 থেকে আপনি 450-র মধ্যেই হচ্ছে পেয়ে যাবেন। সো লেটস সে এভারেজ হচ্ছে 400 ইউরো ফর হাউজিং রেন্ট। তারপরে হচ্ছে আরেকটা যে ফিস যেটা ম্যান্ডেটরি দেওয়াই লাগে, সেটা হচ্ছে রেডিও বিল। তো রেডিও বিল হচ্ছে 18 ইউরো করে পার মান্থ, এটা আপনাকে দিতেই হবে। সো 400 প্লাস 18 প্লাস আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আপনার এজ যদি 23 প্লাস হয়ে থাকে, তাহলে 23 এর নিচে যারা ব্যাচেলর ক্যান্ডিডেট, আই হোপ ওদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা যারা যেতে চায়, যদি এইচএসসির পরপরে যেতে চায়, তাহলে ওদের 23 এর নিচে হয়ে থাকে। 23 এর নিচে হলে ওদের হচ্ছে 139 পয়েন্ট সামথিং ইউরো আর কি, 139 ইউরো ওদেরকে পে করতে হয় ফর হেলথ ইন্স্যুরেন্স। আর হচ্ছে 23 প্লাস হইলে ওদের 144 কি 43 এরকম, 140 ইদার 43 বা 44 এরকম ইউরো পে করতে হয় টিল 29 এজ। এজ যদি 30 হয়ে যায়, তাহলে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স আরো বেড়ে যায় অ্যাকচুয়ালি। তো তাহলে কি কি ফি গেল? একটা হচ্ছে আপনার হাউজিং ফিস 400, তারপর হচ্ছে রেডিও বিল হচ্ছে লাইক 18 ইউরো, তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আমি যেহেতু 139 ইউরো দিই, আমি আমারটাই বলতেছি 139 ইউরো। তারপরে হচ্ছে যদি ফুড এক্সপেন্স, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কার ফুড হ্যাবিট কিরকম। বাট কেউ যদি হচ্ছে একদম ন্যূনতম হচ্ছে মানে খাওয়া দাওয়া করে বা একদম লিস্ট, তার হচ্ছে 120 বা 130 যাবেই। আর হচ্ছে আরো কমেও পসিবল, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। সো আমি চাচ্ছি এখানে হচ্ছে এভারেজ একটা ধরতে, লাইক হচ্ছে 150 ইউরো, এটা একটা ধরলাম। এই গেল তিনটা। তারপরে হচ্ছে সেমিস্টার ফিস, যেহেতু হচ্ছে সেমিস্টার ফিস নাই, সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস আছে। ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটি ফিস হচ্ছে আপনার 280 থেকে 315 এর মধ্যে। তো লেটস সে আমার ইউনিভার্সিটির যে ফিস, কোন সেমিস্টার কন্ট্রিবিউশন ফিস, সেটা হচ্ছে 300। তো সেটাকেও যদি হচ্ছে যেহেতু 6 মাস পর পর ফিসটা দিতে হয়, সেটাকে আমি যদি 6 দিয়ে ভাগ দিই, তাহলে আসতেছে 50। এটাকেও যদি হচ্ছে আমি হচ্ছে আপনার এক্সপেন্স হিসেবে ধরি, মান্থলি এক্সপেন্স, তাহলে এই 50 ইউরোটাও এড করলাম। এড করার পরে এই তো, তাহলে খরচগুলো কি কি আমি আরেকবার বলতেছি। ফার্স্ট হচ্ছে হাউজিং খরচ, সেটা হচ্ছে 400 ইউরো, রেডিও বিল হচ্ছে 18 ইউরো, তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স 139 ইউরো, তারপর হচ্ছে আপনার ফুড এক্সপেন্স, সেটা হচ্ছে 150 ইউরো, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি ফিস, কন্ট্রিবিউশন ফিসের জন্য আপনার হচ্ছে ধরলাম 50 ধরলাম। তো সব মিলে হচ্ছে 757 বা হচ্ছে 757 ইউরো আসতেছে। আদার্স খরচ যদি ধরি, সব মিলে যদি আমি 760 ইকুয়াল করে যদি 760ও ধরি, তাহলে এইটা ইনকাম করা পসিবল কিনা। এখন আমি বলি হচ্ছে যে স্যালারির ব্যাপারে। জার্মানিতে হচ্ছে আওয়ারলি স্যালারি হচ্ছে 13 পয়েন্ট, লাস্ট ইয়ার যদিও বাড়িয়েছে, 13.50 বেসিক্যালি সবাই পেয়ে থাকে এইটা। জানুয়ারির 1 তারিখ থেকে জার্মানিতে যে মিনিমাম যে ওয়েজেস, সেটা হচ্ছে 12.80, এটা হচ্ছে মিনিমাম ওয়েজেস। তো এটা মিনিমাম ওয়েজেস হলেও স্টুডেন্টরা বেসিক্যালি
কাজে অ্যাভেলেবেল থাকে 13.50 বা 14 খুব অ্যাভেলেবেল, 14.53 বা 14.5। আর হচ্ছে রাত্রে কাজ করলে আবার হচ্ছে 30% এক্সট্রা দেয়। তো তখন হচ্ছে লাইক 17 হয়ে যায় আর কি, কারোর যদি 13.50 বা 14 হয়ে থাকে। ফর এক্সাম্পল অ্যামাজনে যারা জব করে ওরা হচ্ছে 14 পেয়ে থাকে, পিকনিক নামে যে ওয়্যার হাউস আছে ওখানে যারা কাজ করে ওরাও হচ্ছে 14 পেয়ে থাকে। তারপর হচ্ছে আরো অন্যান্য যে ওয়্যার হাউস বা হচ্ছে রেস্টুরেন্ট গুলোতে হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্ট গুলোতে মিনিমাম এরকম 12.80 যে ইউরোটা পার আওয়ার এটা দিয়ে থাকে। বাট ওদের আবার আচ্ছা হচ্ছে টিপস থাকে, সো ওইটার হিসেব করলে দেখা যায় যে ওদেরও অ্যাকচুয়ালি পার আওয়ারের হচ্ছে 13+ হয়ে যায় আর কি। তো ওই হিসেব করলে একটা স্টুডেন্ট হচ্ছে আপনার মান্থলি 80 আওয়ার্স কাজ করতে পারবে, 80 আওয়ার্স। তো 80 ইন্টু যদি হচ্ছে আপনি যদি 13ই ধরি তাহলে আসতেছে 1040 ইউরো। এখান থেকে ট্যাক্স দেওয়ার পরেও হচ্ছে ট্যাক্স থাকে, সোশ্যাল কন্ট্রিবিউশন ফিস থাকে। তো এই দুইটা হুম দেওয়ার পরেও গ্রস থেকে ট্যাক্স আর হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন ফি কাটার পরে হচ্ছে ইজিলি হচ্ছে আপনার 800 হয়ে যায়। সো ওই সেন্সে যদি ওকে বলি একটা স্টুডেন্ট ইজিলি হচ্ছে তার ডে টু ডে বা হচ্ছে মান্থলি যে এক্সপেন্সটা এটা জব করে ইজিলি সে বিয়ার করতে পারবে। এটা হচ্ছে আচ্ছা একটা তো পয়েন্ট। ভাইয়া, একটা লাস্ট কোশ্চেনে আসি যে আপনি শুরু থেকে বাংলাদেশে বসে আবেদন করা, আইএলটিএস করা, এরপরে হচ্ছে এয়ার টিকিট থেকে শুরু করে আপনার জার্মানিতে পৌঁছানো পর্যন্ত কতটুকু খরচ হয়েছে? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। এটা সবাই জানতে চায় যারা হচ্ছে ব্যাচেলরে যেতে চায় ওদের, বা যারা ফাইন্যান্সিয়ালি ভাবে একটা ম্যাপিং করতে চায় যে কতটুকু খরচ হতে পারে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য। হুম যদি আমার কেসে বলি, আমি নিউট্রাল পজিশনে যে কেসে বলবো, পাবলিক প্রাইভেট এখানে একটা ডিফারেন্স আছে। তো যদি একটা, আচ্ছা আমি তো আমার ইউনিভার্সিটি তো পাবলিক ছিল, সো আমার ইউনিভার্সিটি ফিস ছিল 3340, 3340। আর হচ্ছে ভর্তি ফিস মেবি হচ্ছে 17,000 ছিল। তো হুম আমার হচ্ছে 25% কমপ্লিট করতে 30,000 এর মধ্যে হয়ে গেছে, যেটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কেউ যদি পড়তে চায় তাহলে তার তো মিনিমাম আরো বেশি লাগবে। সো আমি এটাকে একদম নিউট্রাল ভাবে যদি ধরি তাহলে আপনার 25% শেষ করতে, ফর এক্সাম্পল ফ্রম বাংলাদেশ 25% শেষ করতে 1 লাখ চলে গেল, লেটস সে হুম 1 লাখ। এখন ব্রাক ইউনিভার্সিটি, এনএস ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি ফিস কোর্স এটা হচ্ছে ডিপেন্ড করে, বাট অন এভারেজ 1 লাখ ধরলাম। তারপরে হুম যেটা আসে সেটা হচ্ছে আইএলস। আইএলস একটা মেইন কস্ট। আইএলস এর ক্ষেত্রে আমার লাগছিল 20,500 মতো, আচ্ছা 20,500 মতো লাগছিল। তারপর এখন আপনি যদি ওইটার জন্য যদি প্রস্তুতিমূলক পরীক্ষা দেন মেন্টরসে, বা মেন্টরস আপনি যদি কোচিং করেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল হুম ব্যাপার। বাট হচ্ছে আমি যেহেতু সেখানে কোনো একটু কোচিং বলবেন। করিনি, হ্যাঁ, আমি যেহেতু কোনো কোচিং করিনি, সো হচ্ছে আমার মেইন যে ফিস সেটা শুধু ওই 20,500 আইএলটিএস এরটাই ছিল আর কি। তারপরে যদি হুম আমি বলি যে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই, জার্মান ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হচ্ছে প্রথম যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন সেটার জন্য আপনার লাগবে হচ্ছে 75 ইউরো। তো আচ্ছা 75 ইউরো তখন ছিল রেট, তখন তখন রেট ছিল 122 করে। তো তখন আমার 9,000-এর আশেপাশে লাগছে। পরে হুম লেটস সে 10,000। এখন তো ইউরো রেট বাড়ছে, এখন মেবি হুম আরো বাড়বে। আরো বেশি। তো আমরা হচ্ছে একদম ইকুয়াল ধরলাম 10,000। আরো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম, আমি বললাম তো দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম। তো হুম এই দুইটা ইউনিভার্সিটি নিয়ে, আর আচ্ছা, প্রথম ইউনিভার্সিটিতে 75 ইউরো, পরের ইউনিভার্সিটি যদি আপনি আরো 10, 20টা, 40টা যে কয়টা মঞ্চে অ্যাপ্লাই করেন, পরেরগুলোতে হচ্ছে আপনি 30 ইউরো করে পে করতে হয়। হুম তো আমার দুটো ইউনিভার্সিটিতে মিলে হচ্ছে আমার 105 ইউরো খরচ হয়েছিল, যেটার পরিমাণ হচ্ছে আপনার 15,000 ধরলাম, 13,650 আসছে, তো ইকুয়ালি করে 15,000 ধরলাম। তারপরে যে ডকুমেন্টস গুলা লাইক যেগুলা দরকার হয়, তো
তো আর কি কি ডকুমেন্টস দরকার হয়, তো আমি প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাইলাম যে কি কি ডকুমেন্টস দরকার হয়। তো যেমন হচ্ছে ভিসা ফর্ম, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে ডকুমেন্টস গুলো দরকার, প্রিন্টিং খরচ আছে, তো এগুলো নিয়ে যদি 1-2 হাজার যদি ধরি। তারপর হচ্ছে এম্বাসিতে যে একটা ফিস দিতে হয়, আমাদের সময় সেটা ছিল 8,000 টাকার মতো। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন হচ্ছে একটা ফিস দিতে হয়, তো ওই ফিসের পরিমাণ এরকম 8,000। এটা ডিপেন্ড করে ইউরোর উপরে, বাট আমার এরকমই গেছিল 8,000 বা 9,000। তারপর হচ্ছে এয়ার টিকেটের একটা কস্টিং আছে। এর আগে হচ্ছে ডরমের একটা কস্টিং। আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডান, আপনি ইউনিভার্সিটি পেয়ে গেলেন, কিন্তু আপনাকে হচ্ছে এখন একটা ওইখানে যেহেতু থাকতে হবে, এই জন্য তো ডর্ম ম্যানেজ করতে হবে। তো ইউনিভার্সিটি থেকেই বলে যে এক একটা ইউনিভার্সিটি একটা ডর্ম ইউনিভার্সিটির ডর্ম, ওটাতে অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্ট ওয়ার্ক একটা ইয়ে আছে ওদের, যে ডর্মে অ্যাপ্লাই করার যে লিঙ্ক, ওই লিঙ্কের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়। তো আমার যে ইউনিভার্সিটির ডর্ম ফ্যাসিলিটি সেটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক পাডারবন, ওই ওয়েবসাইটের থ্রুতে যে আপনি হচ্ছে ডর্মে অ্যাপ্লাই করতে হয়। তো আপনি ডর্মের জন্য অ্যাপ্লাই করে রাখলেন, ডর্ম পেতে আবার টাইম লাগে হচ্ছে 6 মান্থসের মতো। এটা ডিপেন্ড করে সিটি টু সিটি ওয়াইজ, 3 মান্থসেও পেতে পারেন, 6 মান্থসেও পেতে পারেন, আবার 1 ইয়ারও পেতে পারেন। আমার যেহেতু ফাঁকা ছিল, লাকিলি হচ্ছে আমি মেবি হচ্ছে 3 মান্থসের মধ্যে আমি পেয়ে গেছিলাম, 3 মান্থস। সো এই ডর্মে হচ্ছে একটা সিকিউরিটি বা ডিপোজিট পে করতে হয়, আর হচ্ছে সাথে ফার্স্ট মান্থের যে রেন্টটা সেটা হচ্ছে দিয়ে দিতে হয়। তো আমার সব মিলিয়ে এরকম 750 ইউরোর মতো ছিল, বা ওটার ইকুইভ্যালেন্ট যদি আমি বলি প্রায় 1 লাখের মতো। তারপরে আসে এয়ার টিকেটের একটা খরচ। এয়ার টিকেট হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি কাতার দিয়ে যাবেন, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারওয়েজ বা ইজিপ্ট এয়ারওয়েজ, ইমিরেটস আছে। সো ওইটাতে আপনার হচ্ছে মিনিমাম 70,000 টু 80,000-এর মতো চলে যায় আর কি। এটা হচ্ছে এরকম বাসা ডর্ম ম্যানেজ করার খরচ, এয়ার টিকেট খরচ, শুরু থেকে অ্যাপ্লাই খরচ। তো আমি যদি একবার সামারি দিই, তাহলে প্রথমে হচ্ছে লাইক বললাম যে 25% কমপ্লিট করার জন্য হচ্ছে এরকম 1 লাখের মতো যাচ্ছে। আইএলটিএস এর জন্য এখন কি বাড়ছে কিনা আমি জানি না, বাট আমার সময় 20,500 ছিল ফর আইএলটিএস টেস্ট। ইউনিভার্সিটির জন্য হচ্ছে 15,000 গেল। তারপর হচ্ছে প্রিন্টিং খরচের জন্য হচ্ছে 2,000 গেল। এই প্রিন্টিং খরচের মধ্যে কিন্তু বায়োমেট্রিক ছবি, যেটা হচ্ছে ভিসার জন্য দরকার হয়। তো একটা ভালো কথা, হ্যাঁ আপনি আবার পাসপোর্ট বানাবেন, সো পাসপোর্টের জন্য প্রায় 8,000-7,000 মতো ফিস থাকে। তারপর হচ্ছে এয়ার টিকেট যদি হচ্ছে 70,000 ধরি, তারপর যদি হচ্ছে আমি আবার হাউজিং এর যদি আবার 1 লাখ ধরি, তো সব মিলিয়ে হচ্ছে আপনার 3,15,500 এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে আপনার যেতে পারে। এই তো। তো ভাইয়া আরেকটি কোশ্চেন না করলেই নয়, সেটি হলো একজন স্টুডেন্টের ইচ্ছা আছে সে জার্মানি যাবে, কিন্তু তার ব্লক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকাটা জোগাড় করার তার সামর্থ্য নাই। তো হচ্ছে এই ক্ষেত্রে সে কোনো যেতে পারবে কিনা, কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? বর্তমানে অনেক আমি দেখছি যে অনেক হচ্ছে যে আপনার ব্যাংকগুলো হচ্ছে স্টুডেন্ট লোন দিয়ে থাকতেছে। তো আপনি যদি এরকম ইকুইভ্যালেন্ট 15 লাখ যদি কোনো ব্যাংক থেকে ম্যানেজ করতে পারেন, তাহলে তো হয়ে গেল। আর যদি আপনি ব্যাংক থেকে ম্যানেজ করতে না পারেন, জার্মানিতে মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন যারা ওখানকার লিগাল আত্মীয় স্বজন, লাইক হচ্ছে ভ্যালিড, ওদের রেসিডেন্ট কার্ড আছে, ওদের হচ্ছে এরকম সব ডকুমেন্টস প্রপারলি আছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে ওরা যদি হচ্ছে আপনার হয়ে যদি এরকম দায়িত্ব নেয়, এইরকমের ডকুমেন্টস গুলো হচ্ছে আপনার হয়ে যদি ওরা নেয়, ওরা যদি এরকম ফান্ড প্রোভাইড করতে পারে, ওইগুলো ওই দেশে যদি উনি ব্লক করতে পারে, তাহলে হচ্ছে তখন এমবাসি গ্রান্ট করে। বাট বেসিক্যালি যারা হচ্ছে এরকম যায়, ওরা সবাই ব্লক করেই যায়। কজ এখানে একটা অসুবিধা আছে আমি দেখছি,
যে যারা এরকম হচ্ছে যেতে চায়, ফর এক্সাম্পল যে হচ্ছে ওয়াইফ যেতে চাবে, হাজব্যান্ড অলরেডি জার্মানিতে আছে, এই টাইপের। এখন এম্বাসিতে যে বললো এরকম যে স্পন্সর করছে, তো ওই কেসেস গুলোতে দেখা যায় কি এম্বাসি তখন একটা পয়েন্ট ধরে বসে যে ওর যাওয়ার ইন্টেনশন হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন নাকি হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য। তো তখন হচ্ছে ওকে অনেক ধরনের কোশ্চেন করে বা যাচাই বাছাই করতে চায়। সো এটাকে এম্বাসি ইউনিয়ন হিসেবে দেখে, রিইউনিয়ন হিসেবে দেখে, যদি প্রপার কোনো পয়েন্ট, প্রপার কোনো হচ্ছে ডিসক্রিপশন না করতে পারে। আরো হচ্ছে অনেক রিলেটেড কোশ্চেনই করে, যদি সবগুলা প্রপার হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। বাট এখানে যদি আপনার একটু উল্টাপাল্টা বা ডাউট রিলেটেড কোনো কিছু হয়, তখন দেখা যায় যে হচ্ছে অনেক সময় ভিসা রিজেক্ট করে দিলেও দিতে পারে, কজ ওদের ডাউট হইতেছে আপনার ইন্টেনশন নিয়ে। সো একটা ভিসা পাওয়ার ক্ষেত্রে সব থেকে যে মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ইন্টেনশন। আপনার ইন্টেনশন, আপনি যদি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন যে না আপনার হচ্ছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র পড়ালেখা, তাহলে কোনো অসুবিধা নাই। আদারওয়াইজ ওরা অনেক ধরনের কোশ্চেনিং করে থাকে। আচ্ছা, তো শুরু থেকে আমাদের সাথে ছিলেন নাফিস ভাইয়া, যিনি বাংলাদেশ থেকে কিভাবে আন্ডারগ্রেড করার জন্য আশা করি যারা নিউ কামার্স জার্মানির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা সামান্য হলেও উপকৃত হয়েছেন। তো এরই মাধ্যমে আমরা আমাদের আজকের প্রোগ্রামটি শেষ করছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নাফিস ভাইকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। জার্মানিতে কিভাবে আমরা যেতে পারি এমন প্রেজেন্টেশনটা, তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।